দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা এই অনুষ্ঠানে কথা বলি নিয়মিত এই আয়োজনে সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি এবং কেমন চলছে আসলে বাংলাদেশ, রাজনীতির ভেতরের আলোচনা, অন্তর্নিহিত আলোচনা আমরা করবার চেষ্টা করি। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবো। আজকের আলোচনার শিরোনাম আমরা রেখেছি সংস্কার না দ্রুত ভোট। এই প্রশ্নকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করতে চাই আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা দুজন অতিথিকে স্টুডিওতে পেয়েছি। আমরা স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। স্বাগত জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম। আমাদের সঙ্গে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি রুহিন হোসেন প্রিন্স আপনাকেও। আমরা সংস্কার না দ্রুত ভোট এই প্রশ্নকে সামনে রেখে যদি আলোচনা শুরু করতে চাই, শুরুতেই শাহাদাত হোসেন সেলিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, আমরা এলডিপির আরেক অংশ জানি যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, তিনি কিন্তু আজকেও একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা এখনও বিএনপির সঙ্গে আছেন। বিএনপির উচিত আসলে সমমনা দলগুলোকে ডেকে একটি সমন্বিত কর্মসূচি দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দেয়া, এবং বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কাজ না করলে, কাজ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামা, এই ধরনের কথাও কিন্তু আজকে বলেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। আপনাদের দিক থেকে একটু অবস্থান জানতে চাইব যে সব মিলিয়ে আসলে কি আমরা এই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে চাওয়া অথবা সমন্বিত কর্মসূচি দিতে চাওয়া, সব মিলিয়ে কি আমরা আসলে একটা রাজনৈতিক ঐক্যের মধ্যে নেই, নাকি আমরা একটা রেষারেষির পরিবেশে চলে গিয়েছি আমরা বিএনপি জামাতের ক্ষেত্রে যেটা যেমন দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক জনাব রুহিন হোসেন প্রিন্সকে, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যে কথাটা আপনারা বলেছেন, আর এটা আমরা গত দিন চারেক আগে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ ডেকেই কিন্তু আমরা এই কথাগুলো বলেছি যে আপনার দ্রুত নির্বাচনের প্রশ্নে সরকারকে বলেছি, এবং সরকারের বিভিন্ন কার্যকলাপ যে বিভিন্ন সন্দেহের উদ্বেগ দেখা দিচ্ছে, এবং এও বলেছি যে সরকার আর এই সরকারকে আর নিরপেক্ষ সরকার বলার কোনো অবকাশ আমাদের নেই। পাশাপাশি গত পরশু দিন আমরা 12 দলীয় জোট আমরা বিএনপির সাথে বসেছি, এবং সেখানে আমরা বলেছি যে এই সরকার আসলে স্বৈরাচার, এই সরকারের মতো অথবা সামরিক শাসকের মতো হঠাৎ করে আপনার বলা নাই কওয়া নাই, এমনিই দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত, তার মধ্যে দিয়ে শতটা পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বসিয়ে দিয়ে জনদুর্ভোগকে আরও মানে ত্বরান্বিত করছে, জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। সুতরাং আসলে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়ার আর কোনো উপায় নাই। আমরা অতি দ্রুত নির্বাচনের জন্য আমরা মাঠে নামতে চাই, এবং আমরা সমন্বিত কর্মসূচির মাধ্যমে যারা আমরা অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি সেই আন্দোলনের সাথীদের সাথে কথাবার্তা বলে একটা কর্মসূচি আমরা ঘোষণা করতে বলেছি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য। আসলে দৃশ্যত কোনো সরকার দেশে আছে এটা আমরা খুব একটা মনে করতে পারছি না, এবং আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। এই বিএনপি আমাদেরকে বলেছে যে তারা তাদের বিভিন্ন অংশীজনের সাথে কথাবার্তা বলার পরে সেটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে তারা আজকে একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং ডেকেছে, এবং আগামীকাল 12টার সময় আপনার সাংবাদিক সম্মেলন। আমরা আশা করছি যে বিএনপির পক্ষ থেকে একটা সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হবে। আমরাও সরকারকে আজকে প্রায় 2 মাস ধরে বলে আসছি যে আপনারা 25শে জুনের মধ্যে নির্বাচন দেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং 12 দলীয় পক্ষ থেকে। কারণ আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত দায়িত্ব হলো যে নির্বাচন করা, এর বাইরে আর কোনো দায়িত্ব নেই রুটিন ওয়ার্ক ছাড়া। আমরা অতীতে যেই তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, ধরেন বিচারপতি শাহাবুদ্দিন উনি 80 দিনের মধ্যে নির্বাচন করেছেন, বিচারপতি লতিফুর রহমানও 90 দিনের ভিতরে নির্বাচন করেছেন, তারপর বিচারপতি হাবিবুর রহমানও করেছেন নির্বাচন। পরবর্তীকালে 111 সরকার একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে পথ হারিয়ে চোরাবাড়িতে করে একেবারে লাজে গোবরে করে শেষ পর্যন্ত কিছু কিছু উপদেষ্টা খুব অনমনীয় দৃঢ়তার কারণে একটা নির্বাচন হয়েছে, যদিও সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু বর্তমান সরকার যেটা আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা ক্ষমতা বসার পরও আমরা বলেছি যে যেহেতু নির্বাচনটার পদ্ধতিটাই ধ্বংস হয়ে গেছে, 2014, 2018 এবং 2024-এর নির্বাচনটা দেখুন, তখন আমরা বলেছি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করা উচিত। কারণ আমরা দেখেছি 18 সালের নির্বাচনে যে আপনার এই কুলাঙ্গার ডিসি এসপিগুলো
আপনার এমনভাবে মানে দিনের ভোট রাতে করেছে যে কোথাও আপনার 97%, 98% ভোট পর্যন্ত তারা রাতে ভোট কাজ করে ফেলেছে। 2024-এ এসে আমরা দেখলাম যে নির্বাচনের মাঠের মধ্যে 2 থেকে 3%-এর বেশি ভোট দেয় নাই, কিন্তু নির্বাচন কমিশন আপনার সেটাকে 40% নিয়ে গেছে। তাহলে তখন আমরা মনে করলাম যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই 3টি জায়গায় সংস্কারটা জরুরি। এর বাইরে জন আকাঙ্ক্ষার সৃষ্টির কারণে আমরা বলেছি যে কিছু সংস্কার প্রস্তাবনা সরকার দিতে পারে এবং সরকার সেভাবে কমিটি করেছে। আমরাও একটা যৌক্তিক সময় দেওয়ার কথা চিন্তা করেছি। আমরা দেখেছি যে কমিশনগুলো গঠন করা হয়েছে তারা তাদের সময় বর্ধিত করে, কেউ জানুয়ারি মাসের 15 তারিখে, কেউ 30 তারিখের মধ্যে তাদের মানে আপনার সংস্কার প্রস্তাবটা দিবে, কোন কোন ক্ষেত্রে সংস্কার করা দরকার। সেই সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পরবর্তী সংসদে যারা দায়িত্ব পালন করবে, রাজনৈতিক দল, তারা সেটাকে গ্রহণ করবে, বর্জন করবে, সংশোধন করবে, সংযোজন করবে, বিভাজন করবে, সেটা তাদের কাজ। এটা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের যেসব উপদেষ্টারা আছেন তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কোনো রকমের সংস্কার সামান্যতম করতে পারছেন না। আজকে দেখুন, আমার বাসা উত্তরা, আমি উত্তরা থেকে আসার পথে আমি কত নটা একটু বেশ প্রচণ্ড যানজট, আমি একটু আগে রওনা হয়েছি, আমার সামনে দেখলাম যে 4-5 জন বাচ্চা 15-16 বছরের ছিনতাইকারীরা বাসে উঠে আপনার নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে। একজন সিএনজিওয়ালা একটু প্রতিবাদ করতে গেছে, তাকে ছুরি মেরে দেওয়া হয়েছে। এখানে র্যাবের অফিস, তারপরে পুলিশের অফিস, তারপর আইন শৃঙ্খলা বাহিনী, এই চিত্রটা যদি আমি চোখে দেখছি এটা না, সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশের এই চিত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, তারা ন্যূনতম উন্নত করতে পারে নাই। তারপরে আপনার ধরেন আপনার খাদ্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে তারা সিন্ডিকেটের কথা বলে, মাঝে মাঝে চাঁদাবাজির কথা বলে। চাঁদাবাজি সিন্ডিকেট রোখার দায়িত্ব তো সরকারের, এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই। চাঁদাবাজের পরিচয় তো হলো যে সে দুষ্কৃতিকারী, তাকে আইনের আওতায় আনেন আপনি। স্বাস্থ্য খাতে আপনি ন্যূনতম সংস্কার করতে পারেন নাই। শিক্ষা খাতে একজন বললো যে আগের মতোই অবস্থা, আপনার টিউশন ফি যা ইচ্ছা তা নেওয়া হচ্ছে, কোনো রকমের মানে ইয়েতে নাই। ধরুন আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই, বাড়ি থেকে আসার পথে ধরুন বেশ কয়েকটা জায়গায় অতীত 10 বছর ধরে যে যানজট দেখে আসছি, এখনও সেই যানজট, একটা প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। সুতরাং আমি মনে করি যে সরকার আপনার কিছু উপদেষ্টার কার্যকলাপে আমাদের কাছে এখন প্রতীয়মান হচ্ছে যে সরকার একটা কিংস পার্টি গঠন করে ক্ষমতার স্বাদ উপভোগ করার জন্য গণতন্ত্রকে আবার টুটি চেপে হত্যা করার একটা পদ্ধতি যে মধ্যে নিয়ে যাচ্ছে কিনা জানি না। তো সেই কারণে আমরা চাই যে দ্রুত নির্বাচন, এবং সরকার নিজের থেকে স্বীকার করছেন যে তারা এখানে ব্যর্থ, তারা রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত না, তারা এই জগতের যে লোক না, তারা পথ হারিয়ে ফেলেছে। আমার মনে হয় দ্রুত একটা আলাপ আলোচনা করে জুনের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া, এবং সেটাই এবং এই সংস্কারটা কোনটা করবে, সংস্কারটা করবে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের যারা অতীতে আপনার ডিসিএসপিরা রাতে ভোট করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আপনার যে সিএসিগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার না করে আপনি কিন্তু আপনি প্রশাসন কোনো মেসেজ দিতে পারবেন না। আপনি সেই মেসেজটা দিয়ে আপনারা সুষ্ঠু নির্বাচন করেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার যেটা করেছে। এর বাইরে চিন্তা করতে গেলে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণ কিন্তু এখন একটা নির্বাচিত সরকার চাচ্ছে, জনগণ কিন্তু একটা জনপ্রতিনিধি সরকার চাচ্ছে। জনগণ এখন তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারে এই ধরনের একটা দল ক্ষমতায় আসুক, এই ধরনের দল বিরোধী দলে আসুক। মোট কথা হলো যে জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার চাচ্ছে, যেটা আমরা ওই জন্যই বারবার বলছি যে প্রয়োজনে আমরা মাঠে নামবো। আমরা মাঠে নামার একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি, এবং আপনার মাধ্যমে আমরা দেশবাসীর প্রতি সমর্থন চাই। কারণ 15 বছর আমরা লড়াই করেছি জনগণের ভোটের জন্য। এই দেখুন কিছু কিছু কাজ যারা এই যে সরকার করছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আপনার কিশোরদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি তো কোনো রাজনৈতিক দলই করে নাই। কারণ বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে যদি আপনি 17 বছরের কিশোরদেরকে ভোটার করেন। কারণ কিশোররা 18 বছরের নিচে হলেই সে কিশোর, তার জন্য অনেক আইন পরিবর্তন করতে হবে। আপনার আইন প্রণয়তা করতে চাচ্ছেন আপনি 21 বছরের, হাউ ডেয়ার, আপনি কি মানে এটাকে একটা কচিকাচার সংসদ করতে যাচ্ছেন, যেটা জনগণ আপনাদের কাছে কোনো দাবি করে নাই, আপনারা সেখানে হাত দিতে যাচ্ছেন কেন? কেন নিজকে বিতর্কিত করছেন? হতে পারে আপনি আমেরিকাতে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছেন বা পড়াচ্ছেন, আপনি এখানে এসে প্রাইমারি স্কুলের ছাত্রকে পড়াতে পারবেন? আপনার তো ব্যর্থ হয়ে যাবে। আপনাদের তো আপনার তো এত পণ্ডিত্য আমরা চাচ্ছি না। এক এক উপদেষ্টার এক এক রকমের পাণ্ডিত্য, নির্লিপ্ততা এবং তাদের আপনার কোনো রকম দায়বদ্ধহীনতা ইত্যাদি জনগণকে ভীষণ ক্ষুব্ধ করছে, এবং আমরা জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের উপর সেই ক্ষুব্ধতাটা ঝাড়ছে। যে কারণে আপনি যেটা বলছেন যে সংস্কারের কারণে নির্বাচন, আমরা প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে অতি দ্রুত নির্বাচন চাই। জি, অনেক ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। কিন্তু আমরা দেখেছি জনগণের মধ্যে থেকে আবার অনেকেই তো এমন তো চায় যে একটা পরিবর্তনও চায়, তারা একটা নতুন আকাঙ্ক্ষা যেহেতু তৈরি হয়েছে,
বাংলাদেশে একটা পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, সেটা একটা আকাঙ্ক্ষা তো তৈরি হয়েছে। আমরা রহিন হোসেন প্রিন্সের কাছে আসতে চাই যে সংস্কার না দ্রুত ভোট, এই প্রশ্নকে সামনে রেখে যে কথাগুলো সাদাত হোসেন সেলিম বলছিলেন, আপনি মনে করেন কিনা যে আমরা একটা দ্রুত জুনের মধ্যে একটা নির্বাচন হলেই কি আমাদের দেশে আসলে খুব সুশৃঙ্খলা, সুশাসন বা স্বস্তি সেগুলো ফিরে আসবে মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথা যদি সরাসরি বলি, তার আগে একটু বলি। আপনি এই প্রশ্নের আগেই শুধু যেটা বললেন যে অনেকেই একটা পরিবর্তন চায়, এই তো কথা তো ঠিক। এখন অনেকের মধ্যে অনেক রকম ফের আছে। ধরেন একজন ব্যবসায়ী, তিনি কি পরিবর্তন চান? তার মুনাফা বাড়তে থাকবে, এটাই তো পরিবর্তন চায়। আবার সাধারণ জনগণ শান্তি চায়। তো এগুলো নির্ভর করে যে একটা রাষ্ট্র এবং কোন সরকার ক্ষমতায় আছে তার নীতিটা কি। আপনি যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারেন তাহলে সে হয় জনগণের স্বার্থ রক্ষা করবে, আর যদি সেটাও সঠিক বা বেঠিক জানি না, সে ওইরকম লোক যদি নির্বাচন করেন সে তো ব্যবসায়ী স্বার্থ রক্ষা করবে। সুতরাং আলটিমেটলি একটা নির্বাচনই সব হয়ে যাবে এমন না, এটা নির্ভর করে নির্বাচনে কে জিতছে তার উপরে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, আপনি একটা নির্বাচিত সরকার থাকলে তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন এবং নির্বাচনী ধারা ঠিক রাখলে, ধরুন একজনকে নির্বাচিত করলেন, তিনি যদি ঠিকমতো দায়িত্ব না পালন পরবর্তী নির্বাচনে বা নির্বাচনের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করবে না, জনগণ তাকে বাধ্য করতে পারবে দ্রুত নির্বাচন দেওয়ার। এই জন্যে আপনি ওই যে পরিবর্তনের জন্যেই এই ধরনের গণতান্ত্রিক ধারাই হচ্ছে একটা অপরিহার্য বিষয়। আপনি এই সরকার কি তার মানে জবাবদিহিতার মধ্যে নেই? আমি আসছি। তাহলে এইটা আগে আমরা একটু হিসাব করি। আপনি ওই ধরনের ধারাবাহিকতা ছাড়া আপনি পারবেন না। এইবার আসে এই প্রশ্নের উত্তর আমি থার্ড পয়েন্টে ছোট্ট করে একটা বলি। আমরা যে বিগত সরকারকে হটানোর জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম, তার মধ্যে তো একটা অন্যতম বিষয় কি ছিল, যে প্রথমত তিনি যে নীতিতে চলছিলেন সেটা তো কার্যকরী হচ্ছিল না, জিনিসপত্রের দাম সহ অন্যান্য বিষয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, তিনি যে এটা চালাইতে পারছিলেন না। আমরা যখন দাবি করলাম যে বাবা তাহলে ভোটটা দাও, জনগণ ঠিক করুক, এমন ভোট দিল সবই অভূতপূর্ব, যা অতীতে কখনো ঘটে নাই, যার জন্য কিন্তু তাকে উৎখাত হয়ে যেতে বাধ্য হলো। সে মানুষকে হত্যা করেও থাকতে পারল না। তার মানে মানুষের কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ভোটের আকাঙ্ক্ষা অন্যতম ছিল। তাহলে আপনাকে যেতে হবে তো সেই জায়গায়। এবার আসি, এই সরকারের প্রশ্ন আপনি তুললেন। এখন আমরা অনেকদিন ধরে বলছি যে এই সরকারের কাছ থেকে আমরা তো এত প্রত্যাশা করছি না। কেন? কারণ সরকার তো নির্বাচিতও না, কিন্তু এই সরকার একটা অভূতপূর্ব বাস্তবে সরকার, কারণ আমরা সবাই তাকে সমর্থন করেছি, মানে সবার সরকার, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু সবার সরকার হলেও আলটিমেটলি কি কি দায়িত্ব পালন করছেন? কারণ সাদাত হোসেন সেলিম তিনি কতকগুলো কথা যেটা বললেন, উনি তো বলতে বাধ্য হলেন। আমরাও তো কতকগুলো কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি। আমি প্রসঙ্গক্রমে বলি, 3-3 জানুয়ারি আমাদের সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলেছিলাম অন্য বিষয়ের মধ্যে যে এই যে 15 তারিখ আসছে, 15 তারিখে অন্ততপক্ষে 2টা কাজ আপনাকে দেখতে চাই। একটা, বুঝতে চাই সংস্কারের নামেই কোনটা কট্টুক করবেন সুস্পষ্ট বলেন। দ্বিতীয়ত, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। আমরা একটা কর্মসূচি ওইখান থেকে দিয়েছিলাম, 21 থেকে 27 তারিখ পর্যন্ত দেশব্যাপী আমরা পদযাত্রা, সভা সমাবেশ করব গণতন্ত্র অভিযাত্রা নামে। তার মাঝে প্রতিবাদ বিক্ষোভ করার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে আমরা একটা প্রতিবাদ বিক্ষোভ করতে বাধ্য হলাম। কিসের? আপনি জানেন, রিসেন্টলি প্রায় নিত্যপণ্য সহ প্রায় 100 পণ্যের উপরে অযাচিত ভ্যাট আরোপ করা হলো। প্রসঙ্গক্রমে আপনি দেখেন, এমন সময় ভ্যাট আরোপ করা হলো যখন কিন্তু উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের সামনে রমজান রয়েছে, আচ্ছা, আয় কমে গেছে, আপনার কিন্তু বেকারত্ব বেড়ে চলেছে বিগত সরকারের সময় এখন। তার মানে মানুষের চিরাচ্যাপ্টার অবস্থায় আপনি এটা হচ্ছে অপ্রত্যক্ষ কর এমনভাবে করলেন, একজন সবচেয়ে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সবার কাছ থেকে টেনে নেবেন। কয় টাকা এটা কিন্তু কেউ বুঝতে পারবে না, আপনার পকেট কাটা হবে, আপনি বুঝতে পারবেন না। সেটা আমাদের অর্থনীতির হিসাব দিয়েছে 12,000 কোটি টাকা। কল্পনা করতে পারেন? জি, 12,000 কোটি টাকা তারা বাড়তি রাজস্ব আদায় করতে চাচ্ছে। IMF-এর যেহেতু একটা শর্ত রয়েছে না, এখন আসি, আপনি দেখেন তাহলে আদায় করতেছে গরিব মানুষ, তাহলে IMF-এর শর্ত। তাহলে তাহলে এবার আসি, এই যে 12,000 কোটি টাকা যেভাবে আদায় করছে, এইটা কি কোনো গণতান্ত্রিক সরকার করতে পারতো? তাহলে বিগত সরকার অভিযুক্ত কেন করলাম? এটা তো অগণতান্ত্রিক সরকারের কাজ, এ তো স্বৈরাচারের ছায়ার মতো কাজ হলো। এবার আপনার
জি। না আমি কথা বলি, জি বলেন। আমরা বিশ্ব ব্যাংকের কথা আপনি কেন শুনে করবেন? আপনাকে তো সে দায়িত্ব দেওয়া হয়নি। আপনি নতুন করে $1 বিলিয়ন ঋণের জন্য আপনি তার শর্ত মানতে বাধ্য হলেন। শেখ হাসিনার সরকার যখন বিশ্ব ব্যাংকের এই যে লোন দিচ্ছিল, তখন আমরা পরিষ্কার ভাষা আমাদের অর্থনীতিবিদরা বিকল্প দেখিয়ে বলেছিল যে না, এই টাকা না নিলেও আপনি বিকল্প পথে অনুসন্ধান করতে পারেন। আপনি দেখেন আজকে এই সরকার ভ্যাট বাড়ানো শুধু না, সে টিসিবির যে ট্যাক্সেল বন্ধ করে দিয়েছে, 43 লক্ষ পরিবারের কার্ড এখন দেওয়া হবে না। ভয়াবহ অবস্থা। তাহলে এইখানে কিন্তু আপনি বাংলাদেশের একজন অর্থনীতিবিদের নাম বলেন এখানে বসে, যদি আপনি পারেন আমাকে জানান, যিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। সবাই কিন্তু অল্টারনেট বলেছে, তাহলে এই সরকার শুনল না। এমনকি আমি প্রসঙ্গক্রমে বলি, যদি আমাদের তথ্য ভুল না হয়, যিনি এখন অর্থ উপদেষ্টা, তিনি অনিল এভেনের আগেও একটা দায়িত্ব পালন, ওই সময় একটা দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় কিন্তু বিশ্বব্যাংক চাপ দিয়েছিল সারের ভর্তুকি কমানো, উনি তো তখন দৃঢ়তার সাথে ভূমিকা নিয়েছিলেন। আজকে কেন পারলেন না? তাহলে আপনি এগুলো তো নির্ভর করে কিসের উপর? তারপর আরেকটা কথা বলি, এই যে 12,000 কোটি টাকা তুলল, ধরে নেন আপনি একটা খুব জরুরি কাজের জন্য টাকা দরকার, আচ্ছা জোর করে হইলো আমি বুঝলাম, বেআইনি হলে কিছু টাকা তুললেন, তুলে আপনি যদি ভালো কাজে ব্যয় করতেন এটা বোঝা যেত। আপনি বলেন রেশন ব্যবস্থা চালু করলেন, ন্যায্য মূল্যের দোকান চালু করলেন না তো। খরচ কোথায়? একটা হিসাব দেখা যাচ্ছে 14 লাখ আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের নাকি মহার্ঘ ভাতা বাড়ানো হবে, 5,000 কোটি টাকা লাগবে। আরো অন্যান্য কোথায় খরচ হবে? তাহলে আপনি জনগণের আগে পেটে ভাত দিচ্ছেন না, মুদ্রাস্ফীতির মধ্যে এই কাজ করছেন না, তাহলে এই সরকার এই কাজকে কি কেউ আপনি সমর্থন করবেন? আমি জানি না এটা কেউ করবে কিনা। আমরা বলতে চাচ্ছি এইটা, শুধু এইটা দেখেন নির্ভর করেই। আমি এবার এই পর্যায়ে শেষ করে দিই। তাহলে সংস্কারের ব্যাপারে আপনি বাজার ব্যবস্থা সংস্কার করলেন না, বরঞ্চ যে সংস্কার, যদি এটা হতো, যদি আপনি যদি বলেন, আমি বলবো এটা তাহলে কি আপনার সংস্কার? তাহলে আগের সরকারের পথ। তাহলে আপনি যত দেরি করবেন, আমরা পরিষ্কার বলি, দেখতে পাচ্ছি, কারণ আমি বলেছি মেলা প্রত্যাশা করছি না, আপনি আরো যতদিন ক্ষমতা কন্টিনিউ করবেন। সেলিম ভাই যে উদাহরণ দিলেন এই যে উত্তরের ঘটনায়, তো গ্রামে গঞ্জের ভয়াবহ চিত্র, তাহলে কোনোটাই করতে পারছেন না। আবার আমি বললাম যে আমি তো বেশি আশাও করতে পারছি না। তাহলে সুতরাং দরকার হচ্ছে সংস্কারের, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। লক্ষ্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ওর জন্য যা যা করা দরকার করেন। আর ওই নির্বাচনের ডেটটা ঘোষণার সময়, যে সময়টা থাকবে, আসেন ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন জায়গায় যেটা যেটা সংস্কারের জন্য ঐক্যমত্য হয়ে আপনি কাজটা শুরু করেন, এবং আসেন রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছাই। যেই ক্ষমতায় জায়গার বাইরে থাকুক, যতটুকু আমরা ঐক্যমত্য হব, আমরা কেউ ওর থেকে পিছপা হব না। এখন এই কথার উত্তরে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন, ভাই রাজনৈতিক দলগুলো তো কথা দেয়, কথা রাখে না। হ্যাঁ, আমি স্বীকার করছি যারা ক্ষমতায় ছিল কথা দেয়নি, কিন্তু আপনার আছে পথ কি আছে বলেন? পথ তো একটাই আছে, জনগণের উপরে ছেড়ে দিতে হবে। যে কথা রাখবে না, জনগণ আবার তার বিরুদ্ধে নামবে, এবং এইবারের গণ-অভ্যুত্থানের সেইটা বড় শিক্ষা। আপনি সেই ধারায় যদি না আগান, ধরেন বোঝার জন্য শেষ কথাটা এই পার্টে বলি, সরকার যদি এইগুলো করতে যে একেবারে একটা সংকট তৈরি করে ফেলে, না পারে, মাখায় জোকায় ফেলে, তাহলে চান্স পেয়ে যাবে কারা বলেন? আপনি যাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম তারা চান্স পেয়ে যাবে, অপশক্তি চান্স পেয়ে যাবে, দেশি বিদেশি অপশক্তি চান্স পেয়ে যাবে। প্রকারান্তরে যে অভূতপূর্ব গণ-অভ্যুত্থান সংগঠিত করেছিলাম আমরা সবাই মিলে, সেটাই তো প্রশ্নবিদ্ধ হবে। সেইটা করার অধিকার বোধহয় কারণ নাই। এই জন্যে প্রয়োজনীয় সংস্কারের কাজ হাত দেন, সেইটা করার আগেই আপনি নির্বাচনের ডাইরেক্ট একটা তারিখ ঘোষণা করেন, এবং দেখেন সবাই মিলে আসেন, আমরা এইরকম একটা সফলতার জায়গায় যাই। না হলে এইটা মানে কি বলে, যে এটা বিফল হওয়া যাবে না, সেটাই হচ্ছে আমাদের প্রধান কথা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জহির হোসেন প্রিন্স। আমরা আসলে যে অস্বস্তির কথা বলছিলাম, এটা একটা বড় অস্বস্তি আসলে তৈরি হয়েছে। আমরা দেখেছি যে কোনো সরকার অজনপ্রিয় হওয়ার পেছনে সবথেকে বড় কারণ থাকে, বিশেষ করে যখন মানুষের নিত্যপণ্যের দামে এসে আঘাতটা হয়। আমরা দেখেছি সব সরকারের ক্ষেত্রে এটা, যে অজনপ্রিয় হওয়ার ক্ষেত্রে দ্রুততার সাথে তারা অজনপ্রিয় হয়ে যান। আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, তার আগে ছোট্ট করে আপনি যদি কিছু যুক্ত করতে চান, যে আমরা মোটা দাগে একটা রাজনৈতিক ঐক্য ছাড়া, সংস্কার ছাড়াই কি আসলে তাহলে রাতারাতি দ্রুততার সাথে একটা নির্বাচনে যাওয়া দরকার? না, দেখুন, আমরা তো মানে প্রচণ্ড প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকারের ক্ষমতায় বসিয়েছি, এবং আমরা প্রতিটি দল আমরা সমর্থন করেছি। আমরা কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেবকে আমরা একদম কায়মনো চিত্তে আমরা সমর্থন করেছি, কিন্তু ওনার যে উপদেষ্টা মণ্ডলী আমাদের পছন্দ হয়নি। 420 নাটক করা এক জিনিস, পরিচালনা করা এক জিনিস, আর রাষ্ট্র পরিচালনা করা আরেক জিনিস। আমরা তো এটা চাইনি জিনিসটা। আমরা তো এখন পর্যন্ত মনে করি যে যেহেতু একটা, সেখানে কি আসলে সংযোজন বিয়োজন হতে পারতো আরো, আমরা তো সরাসরি বলেছি। দেখুন, আমরা কিন্তু উপদেষ্টা মহোদয়কে বলেছি
যে আপনার যে এখানে 58টা মন্ত্রণালয়, 58টা মন্ত্রণালয় আপনার তো এই 15-20 জনকেই চালাতে পারবেন না। আপনি দক্ষ, যোগ্য, অভিজ্ঞ এবং দেশপ্রেম আছে এই ধরনের লোকদেরকে নিয়ে, কর্মঠ এই ধরনের লোকদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী মানে আপনি বৃদ্ধি করেন, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন একজন উপদেষ্টা মারা গেছেন, তার জায়গায় কিন্তু আরেকটা উপদেষ্টা নিতে আমি বুঝি না এখানে সিদ্ধান্তটা নিতে এত দেরিটা হচ্ছে কেন? সিদ্ধান্তটা কে নিচ্ছে? সিদ্ধান্তটা কে নিচ্ছে, কারা নিচ্ছে, এটা আমরা কেউ জানি না। আর আপনি একটা বলেছেন যে সুশাসন, আমরা তো বললাম যে গত 5 মাসে তো আমরা কোনো সুশাসনের নজির দেখি নাই। আমরা যেই লাউ সেই কধুত, আমরা এই মানে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ছাড়াও আপনার যে যানজট নিরসনের জন্য আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারে এখানে 2টো বাস দাঁড়িয়ে থাকে, 2টো বাস দাঁড়িয়ে থাকার জন্য আমাদের সব মানুষ যদি তারা আন্দোলনে নামে তখন সরকারের পক্ষেও তো আসলে আমরা আন্দোলন করে সরকারকে পতন চাচ্ছি না। এই সরকার আমাদের, আমরা এই সরকারকে বুক দিয়ে আলগা রাখবো, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না। কিন্তু আমরা সরকারের কাছে আবার দাবিও জানাবো যে আপনারা এই কাজগুলো করেন। আপনার দিনাজপুরের একটা ফুলকপির দাম যদি 1 টাকা হয়, আমরা ঢাকা শহরে কেন সেটা 50 টাকা দিয়ে কিনবো? আপনি এমন একটা, আপনার সংস্কারটা ওই জায়গায় করেন না, আপনি সংস্কারটা ওই জায়গায় করেন। আপনি ট্যাক্সের বোঝা যে ইয়ে করে, আমি একটু আগে সুযোগ দেন, আপনি 12,000 কোটি টাকা আপনি মানে ট্যাক্স আদায় করবেন। আপনি তো অলরেডি মানে উচ্চাকাঙ্ক্ষাই প্রকল্পগুলো স্থগিত করে দিয়েছেন। নতুন প্রকল্পগুলোর ব্যাপারে আপনি যে বরাদ্দ, মানে একটা প্রকল্প শুরু হওয়ার পর বারবার বরাদ্দ, ওই জিনিসটাকে আপনি একটা জায়গায় থামাতে পারছেন, টাকার একটা উৎস হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, আপনার একটা অতিথি নিয়ন্ত্রণ একটা আইন আছে, 100 জনের উপর বেশি অতিথি হলে আপনাকে 100 টাকা। আপনি 100 জনের উপর অতিথি যদি 1000 টাকাও আপনি করেন, আমি সমর্থন করবো ব্যক্তিগতভাবে। কারণ আপনার 10,000 লোকের বিয়ের দাওয়াতে যাওয়া মানে হচ্ছে ঢাকা শহরে ভরি, আপনি তাদের ট্যাক্স চেক করেন। আমরা বলেছি যে আপনি একটা শ্রমিকের বিদেশ যাত্রায় 200 টাকা ট্যাক্স না বসিয়ে যিনি বিজনেস ক্লাসে যায় তার উপর আপনি 5,000 টাকা ট্যাক্স করেন, আপনি তার ট্যাক্স ফাইলটা আনেন। বাংলাদেশে 3 সার্টিফিকেটধারী ব্যক্তির সংখ্যা হলো যে 60 লক্ষ, কিন্তু ট্যাক্স দেয় 18 লক্ষ। কমপক্ষে 1 কোটি লোক ট্যাক্স দিতে পারে। আপনি এই জায়গাটায় এখন 18 লক্ষ থেকে 24 লক্ষ পর্যন্ত লোক ট্যাক্স দেন, কেউ নামমাত্র দেয়, আবার কেউ আবার মানে বড় ট্যাক্স, শূন্য ট্যাক্সও দেয়। তো কিন্তু সেখানে আপনার এই জায়গাগুলোতে আপনি হাত দেন না। সংস্কারটা ওইসব জায়গায় করেন আপনি। আমরা দেখি এই সংস্কারগুলো, আমরা দেখি আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারছেন, আমরা দেখি আপনি সুশাসনটা প্রতিষ্ঠা করতে পারছেন। কেন আপনার জমি রেজিস্ট্রি করার যে বিশৃঙ্খল একটা দেশ আপনি 5 মাসে, আমরা আসলে তার পক্ষেও তো আসলে সকালে সূর্য উঠলেই তো দেখা যায় সূর্যটা কোন দিকে যাবে। আপনি 5 মাসে তো আপনি অর্জন করার মতো কোনো কথা, একমাত্র যদি বলি আমি দাবি করি যে ঠিক আছে আপনি 2টা মেট্রো রেল ওখানে স্টেশনটা চালু করেছেন, কিন্তু আপনি অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছেন, নতুন করে লুটপাট হচ্ছে না, নতুন করে পাচার হচ্ছে না। একটা জায়গায় শুধু বলতে পারি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা লুটপাটটা বন্ধ করতে পেরেছেন, ব্যাংকের লুটপাটটা বন্ধ করতে পেরেছেন, ব্যাংকের থেকে পাচারটা বন্ধ করতে পেরেছেন, কিন্তু সেটা সুবল তো জনগণের কাছে আসছে না। আমি একটা ব্যাংকে ওইদিন দেখা গেলাম, বেশ কয়েকজন কর্মচারী এসে বলতেছেন যে আমরা আমাদের ডিপিএস ভেঙে খাচ্ছি। মানে মানুষের অবস্থাটা এইরকম। আপনি বলছেন যে আপনার এলসি করতে আপনার ডলার কোনো অভাব নাই, বাস্তব হলো যে আপনি শতভাগ টাকা দিয়ে আপনাকে এলসি করতে হচ্ছে। এই যে রমজানের মাসের যে এলসিগুলো করার জন্য যে বলছে শতভাগ মার্জিন না দিলে এলসিগুলো হচ্ছে, তার মানে কি একটা চরম সংকটের ভোগ্যপণ্যের ক্ষেত্রে শিথিলতা আছে, বাংলাদেশ ব্যাংকের আইন করা আছে, মার্জিন লোনের মার্জিন। আপনি একজন উপদেষ্টার কথা বলেন বা একটা মন্ত্রণালয়ের কথা বলেন, যে মন্ত্রণালয়টাকে দৃশ্যমান কোনো আপনি দেখতে পাচ্ছেন? আপনি আজকে আমাকে একজনে বলল যে এই যে আগে ছোট ছোট নদীগুলো খালগুলো দখল করে মাছে চাষ করে পানি চলাচল বন্ধ করার যে ইয়েটা, সেটাও তো কোথাও কোনো কাজ হচ্ছে না। পুলিশ তো কাজ করছে না, আমলাতন্ত্র কাজ করছে না, এবং প্রশাসনটা তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য যে কাজগুলো করছে, সরকার সফল হওয়ার মতো লোক, একটা সচিবকে পরিচালনা করার মতো ওই রকম দক্ষ উপদেষ্টা আপনি নিযুক্ত করতে ব্যর্থ হয়েছেন। সেখানেই তো আপনি ধরা খেয়ে গেছেন। আপনি এখন চান যে স্থানীয় সরকার নির্বাচন, এখন এক এক সময় এক কথা বলে আমাদের মনের মধ্যে এক ধরনের সন্দেহ, আমাদের মনের মধ্যে এক ধরনের উদ্বেগের সৃষ্টি করছেন, পাশাপাশি জনগণকে আপনি এক ধরনের একটা উৎকণ্ঠার মধ্যে রাখছেন। আমরা এখান থেকে মুক্তি পেয়ে আমরা জনগণকে সাথে নিয়েই সরকারকে সমর্থন করতে চাই, এবং আমরা চাই যে সরকার সফলতার সাথে তাদের প্রস্থানটা যেন অন্তত সুন্দর হোক, সফল হোক। যে আমরা আরো আলোচনা করবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি সংস্কার না দ্রুত ভোট, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আরও আলোচনা করব একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি সংস্কার না দ্রুত ভোট, এই শিরোনামে আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। আরও একবার স্বাগত জানাচ্ছি। রুহিন হোসেন প্রিন্স রয়েছেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি রুহিন হোসেন প্রিন্স। আমরা বিরতির আগে এই সরকারের অনেকগুলো বিষয় নিয়ে আপনারা সমালোচনা করছিলেন। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যদি আসি, মোটা দাগে আসলে আমরা কি 5 মাস সময়ে বা 3 মাস পর থেকে আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে এক ধরনের পরোক্ষ চাপ কিন্তু তারা তৈরি করে যাচ্ছিলেন। একদিকে সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে, মানুষের মধ্যেও রয়েছে, সবাই চাচ্ছেন একটা পরিবর্তন হোক। অন্যদিকে রাতারাতি এরকম ভঙ্গুর বাংলাদেশকে, অর্থাৎ বিশৃঙ্খল একটা বাংলাদেশকে টেনে তোলার জন্য যে তাদের যে টিম, তাদের যে ছোট্ট দল, সেটি দিয়ে এই যে চেষ্টা, এটাকে আসলে আমরা একটা প্রত্যাশার চাপ, আমরা একটা ভঙ্গুর দেশকে একেবারে রাতারাতি আবার পরিবর্তন আশা করলাম কিনা, রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রচুর পরিমাণ চাপ তৈরি হয়ে গেল কিনা, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি 3টা দিকে আপনার এই পর্বের আলোচনা বলি। প্রথম কথা যে 5 মাস সময়, এক অর্থ তো ঠিক, 5 মাসে তো আমরা এত প্রত্যাশা, আমি তো আগেই বলেছি, কিন্তু আমরা তো 3 মাস পর থেকে এই আলোচনাগুলো শুরু করেছি। না, শেষ করি যে প্রথমত তো আমি আগেই বলেছি যে এই সরকারের কাছে ব্যাপক প্রত্যাশা করাটাই প্রথম ভুল, সেটা করছি না। 5 মাস সময় কম, কিন্তু যেটা উনি বলেছেন খুবই কারেক্টলি বলেছেন, আপনাকে দেখতে হবে আপনি সূচনাটা কি করলেন, এইটা হচ্ছে ব্যাপারটা। সেইটা তো ভালো কিছু দেখছি না। আচ্ছা, এবার আমি টেনে নিয়ে এটার একটা উদাহরণ দিই। আমরা আসলে আলোচনা করছি, আমি সমালোচক থেকে বলি যে আলোচনাটা করছি, ধরে নিলাম, আমি একেবারে কি বলে তাত্ত্বিকভাবে অঙ্কের হিসাবে ধরে নিলাম সরকার এত বিপদে পড়েছে, তার টাকা লাগবেই, ক্লিয়ার। তাহলে ধরতাম যে সাধারণ মানুষের আয় এত বেশি আছে, সেইখান থেকে যদি ভ্যাট বসায় 12,000 কোটি টাকা তুলে কোনো সমস্যা নাই। তা বাস্তবে তো তা না, কেন তো সরকার স্বীকার করছে 3 কোটি মানুষ তারা বিপদগ্রস্ত আছে খাদ্য নিয়ে। তাহলে আপনি যাবেন কোথায়? গেল। তাহলে যদি এখন, তাহলে টাকাটা কি অল্টারনেট কি ছিল না? হ্যাঁ, অল্টারনেট ছিল। উনি একটা আলোচনা করেছেন, আমাদের ইকোনমিস্টরা যা বলেছে আমরাও বলি। দেখেন, এই যে পাচারের টাকা খেলাফিরিন, মাত্র তো 12,000 কোটি টাকা। আপনি দেখেন, কল্পনায় চলে যান, কত লক্ষ কোটি টাকার কথা বলা হয়েছে। আপনি কই আদায় তো করতে পারলেন না, এখনো তো দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, পাচার আদায় করা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, আসলে আমি এখন আবার অন্য কথা বলি। আরে পাচার আদায় দীর্ঘমেয়াদী পক্ষ হলে আপনি অনেকে তো ফ্রিজ করছেন ব্যাংক, তা সেইখান থেকে বিশেষ অনুমতিতে আপনি একটা নিয়ে কার্যকরী করতে পারেন না? এটা আপনি নীতি নিলেই করতে পারতেন, আপনি নীতিই নিতে পারেন নাই, গেল। আচ্ছা, ঠিক আছে, আমি তাও যুক্তির খাতিরে ধরলাম। তাহলে ট্যাক্স বাড়াতে গেলে আপনি কাদের উপরে অপ্রত্যক্ষ কর করলেন? বড় লোকের উপরে প্রত্যক্ষ কর করতে পারতেন না? উনি যে বিয়ের কথা, যে আসরের কথাটা বললেন, আপনি কথার কথা ধরেন, যার একাধিক গাড়ি আছে, একাধিক বাড়ি আছে, বা একটা মার্জিন অর্থর ব্যাপার আছে, তা সেইখানে প্রত্যক্ষ কর আপনি বসালেন না কেন? তাহলে তো আজকে এই আলোচনায় বরঞ্চ সাধুবাদ দিতে পারতাম। আমরা আজকে সমালোচনা করতে হচ্ছে উনি যা করলেন সে জনগণের পকেট কাটার কাজ করছে, অতীতে স্বৈরাচারী শাসকরা যা করেছিল সেটার জন্যে। তা আপনি যদি এই ধরনের কোনো পজিটিভ আপনি অন্ততপক্ষে সূচনা করতে পারতেন, তাহলে তো এইটা নিয়ে কোনো ব্যাপার ছিল না। এবার আসি থার্ড প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, এই সরকার একটা সূচনা করেছে, দলীয় সরকার না, নানা লোক নিয়ে করেছে, ওইটুক মানলাম। তাহলে আপনি তো মিনিমাম, আপনার তো এটা বুঝতে হবে যে আপনি যা করবেন এই টিম নিয়ে আপনি পারছেন না। এটা বুঝতে পারলে রাজনৈতিক দলগুলো, শুধু না, খালি রাজনৈতিক দল বললে একটু ভুল বোঝাবুঝি হয়, বা ধরেন আপনি রাজনৈতিক দল করলেন না, আপনি ছাত্রদের কথা বলতেছেন, আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বলছেন, দেশের বুদ্ধিজীবীদের কথা বলছেন, তাদেরকে আপনি সাথে নিয়ে কোন কাজটা করতেছেন? আমাদেরকে একটা কাজ দেখান তো। আপনি কথায় বলতেছেন রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য করে করবেন। আমি তো কথাটা একাধিকবার বলি, উনি আছেন 12 দলীয় জোট, ওনাদের, উনি তার আসছি, তাহলে সেই জায়গাটা উনি বলুক। এই সমস্ত রাজনীতির আলোচনা করার জন্য কয়দিন ডেকেছে? আমি তো বারবার বলি, 3 বার ডেকেছে, 3 বার 3টা ইস্যু নিয়ে। এটা প্রকৃতপক্ষে কোনো আলোচনার জন্য। তাহলে আপনি ঠিক আছে আমাদেরকে না ডাকতেছেন, আমি তো ভালো সময় নাই, আমরা অন্য কাজ, দল গোছানোর কাজ, অন্য কাজ করতে পারি, আমরা তো দেখতে চাই আপনি ভালো কাজ করতেছেন। তা আপনি তো পারছেন না। আমরা বারবার বলছি, আপনি যে পারছেন না, তাতে আপনি খালি জনগণের সংকট তৈরি করছেন, শুধু তাই না, জনগণের যে আকাঙ্ক্ষা, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা আমরা পূরণ বারবার করতে পারছি না বলে তো 90-এর গণঅভ্যুত্থান করতে হলো, এবারে 24-এর একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে। এইবারের এই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাও তো
যে জনগণের ছিল সেটাও পূরণ হবে না। তাহলে এইখানে যে নেগেটিভ চিন্তাটা আসবে তার সুফল নেবে কারা এবার বলেন? অপশক্তিগুলো। আলটিমেটলি কার পারপাস সার্ভ করছেন? তাহলে এখন যদি সংকটে একেবারে পড়ি তখন পথ কি? ধরুন একটা প্রতিষ্ঠান সংকটে পড়েছে, তাহলে সবাইকে নিয়ে কথা বলে যা ভালো তাই করতে হয়, এবং পথ একটাই আছে ডেমোক্রেসির পথ। আপনি সেইটা ছেড়ে দিলে হতো আমরা কিছুটা সবাই মিলে কিভাবে অগ্রগতি করতে পারি এটা দেখতে পারি। আমরা অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে। আমরা সাজাদ হোসেন সেলিম ছোট্ট করে একটু জানতে চাইবো যে এই সরকার যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতা তো আসলে আলটিমেটলি গোটা বাংলাদেশই ব্যর্থ হয়ে গেল। সেই দায়টা তো শুধুমাত্র সরকারের নয়, আমরা সব মানুষেরই হয়ে যায়, সব রাজনৈতিক দলের হয়ে যায়। না, এটা আমাদেরও ব্যর্থতা। আমরা হয়তো সরকারকে বোঝাতে পারছি না, আমরাও তো সরকারকে বোঝাতে পারছি না। আমরা যে দাবিটা করছি সরকারকে, দেখুন আমি আপনাকে বলি, সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের একটা মাইন্ডসেট ছিল 1.5 থেকে 2 বছরের মধ্যে মানে একটা সরকার বিভিন্ন জায়গায় সংস্কারগুলো করুক, 17 বছরের জঞ্জালগুলো পরিষ্কার করুক। কিন্তু জঞ্জালগুলো পরিষ্কার করতে গিয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমরা অসন্তোষ প্রকাশ করেছি। পরবর্তীকালে আমরা দেখেন এক একজন এক এক উপদেষ্টা, একজন উপদেষ্টা মুখ ফুসকে বলে ফেললেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকার কথা ছিল আমরা ততদিন থাকবো, তাই না? আর কিন্তু তাদের 1.5 বছর সময়টাই তো আপনারা কেউ মেনে নিতে পারছিলেন না। আমরা কথা তখন বলতাম না, কিন্তু যখন দেখলাম যে তাদের মানে কথা এবং কাজের মধ্যে মিল নেই, এবং রাজনীতিবিদদেরকে কটাক্ষ করে কথা তো বলার তো দায়িত্ব তাদের না। একজন উপদেষ্টা বলল যে রাজনীতিবিদরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আরেকজন উপদেষ্টা বললেন যে 53 বছর পর্যন্ত রাজনীতিবিদরা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না? না, আমরা পাগল হই নাই তো, এটা তো উপদেষ্টা বলতে পারেন না। আমরা তো নিরপেক্ষ জায়গায় ওনাকে, ওনার ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন নেই 15 বছরের। 15 বছরের আন্দোলনে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরা জেলে গিয়েছি, আমরা মামলা হামলা শিকার হয়েছি, আমাদের বাড়িঘরে থাকতে পারি নাই, আমাদের মতো লক্ষ লক্ষ লোক বাড়িঘরে থাকতে পারে নাই, ওনাদের কারো কোনো অবদান নাই। কিন্তু আমরা তারপর ওনাদেরকে বসিয়েছি, আপনারা দেশটাকে একটা উদ্ধার করেন, একটা জায়গায় আনেন। পারছে না বলে আমরা মনে করছি যে না, ওনার যেহেতু রাজনৈতিক দায়বদ্ধতা নাই সেই জন্য ওনারা পারছেন না, এবং সেই জন্য বলছি যেহেতু রাজনীতিবিদ হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে, আপনারা একটা দ্রুত নির্বাচন দেন। এবং ওনাদের আমরা কোনো রায় করতাম না যদি আমরা দেখতাম যে সরকারের একদম প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা একটা কিংস পার্টি হতে যাচ্ছে। সরকারের তো এটা দায়িত্ব নয় কিংস পার্টি করার। সরকারকে তো ছাত্ররা ক্ষমতায় বসে নাই, ছাত্ররা বাংলাদেশে 18 কোটি মানুষ ক্ষমতায় বসিয়েছে। তাইলে আপনারা একটা পক্ষপাতিত্ব করছেন, একটা কিংস পার্টি করার জন্য সময় প্রলম্বিত করছেন। আপনারা ভোটার তালিকার মধ্যে ভোটারদের বয়স কমানোর চিন্তা করছেন, আপনারা আপনার ভোটে দাঁড়ানোর বয়স চিন্তা করছেন। তার মানে কি আপনার পথ হারিয়ে ফেলছেন। আপনারা মইনি এবং ফখরুদ্দিন কিন্তু এখন পর্যন্ত আমেরিকায় গিয়ে কিন্তু কোনো জুমার নামাজ পড়তে যায় না, জানাজা নামাজ পড়তে গিয়েছেন সেখানে হেনস্থা হয়েছেন। আমরা ওইরকম কিছু চাই না, কারণ এটা আমাদের সরকার। আমরা 15 বছর আমরা লড়াই করেছি। আমাদের ছাত্র নেতারা যখন ডাক দিয়েছেন, জনগণ নেমে গেছেন, তারা বুকের রক্ত অকাতরে ঢেলে দিয়েছেন। তাদের সাথে তো আমরা মুনাফিকি করতে পারি না, তাদের সাথে তো আমরা বেইমানি করতে পারি না। আমরা রাজনীতিবিদদের একটা মাইন্ডসেট কিন্তু হয়ে গেছে সংস্কারের। আমরা যখন দেখছি যে নুরুল ইসলাম, আপনার ওই যে সালমান রহমান 75 বছর বয়সে দাড়ি কামিয়ে যখন পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, বিভিন্ন ব্যবসায়ী লেসপেন্সাররা যখন আপনার বাধ্য হচ্ছেন যে অনুশোচনা করতে, তখন আমরা মনে করি যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন অলরেডি এসে গেছে। যেই ক্ষমতায় আসুক সে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু রাজনীতিটা করবে। জি, আমরাও সেটাই আশা করবো যে রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন আসুক এবং রাজনৈতিক ঐক্য তৈরি হোক। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই কিংস পার্টির বিষয়েও আমরা কথা বলবো। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা কথা বলছি সংস্কার না দ্রুত ভোট, এই বিষয়ে আমরা আরও কথা বলবো আরেকটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আড়াইসিএল গণতন্ত্র আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি সংস্কার না দ্রুত ভোট, এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সঙ্গে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, রয়েছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, সাজাদ হোসেন সেলিম চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, ছোট ছোট করে একটু জানতে চাইবো। সাজাদ হোসেন সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা মোটা দাগে যদি বলি যে এখন যে আসলে পরিস্থিতি, নানা রকম অস্বস্তির কথা বলছিলেন, নানা রকম বিশৃঙ্খলার কথা বলছিলেন, কিন্তু সেটি আসলে মোটা দাগে আমাদের অভ্যুত্থানের যে চেতনা সেটি ব্যর্থ হলে বাংলাদেশই ব্যর্থ হলো। সার্বিকভাবে এখন সমাধান কি দেখেন? শুধুমাত্র ভোটটাই একমাত্র সমাধান দেখছেন? নির্বাচন হয়ে গেলেই একটাই সমাধান? না, এটা তো মূল সমাধানটাই তো নির্বাচন। আসলে তো সরকার তো মানে অনন্তকালের জন্য আসবে না, থাকবে। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সরকারও ব্যর্থ হয়েছেন, তারাও মানুষকে স্বস্তি দিতে পারেননি। না, আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব এটা উপলব্ধি করুক, উনি ওনার আপনার যে উপদেষ্টা মণ্ডলীকে একটু ঢেলে সাজাক, অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে এখানে কাজে আনুক। উনি এমন কিছু উপদেষ্টা নিয়েছেন যারা 2-5 বছরে দেশেও ছিলেন না, দেশের বাইরে ছিলেন, তারা দেশের অনেক কিছু যারা জানতেন না, বা তাদের আপনার কোনো কন্ট্রিবিউশন নেই, বা তারা অবসর জীবনযাপন করছিলেন, যারা দেশ নিয়ে চিন্তা করছেন না। দেশ নিয়ে চিন্তা করার মতো অনেক লোকজন কিন্তু আছেন এখন পর্যন্ত, যারা
দেশ নিয়ে ভাবেন, দেশ নিয়ে চিন্তা করেন, তাদেরকে খুঁজে বের করাটা খুব মানে কঠিন কোনো ব্যাপার না। সেখানে নাট্যকারকে খুঁজে বের করতে হবে কেন? নাট্যকার তো দেশ পরিচালনা করার জন্য না, সেখানে নাট্যকারের বদলে আপনি একজন সাবেক ভালো সচিবকে খুঁজে বের করুন, যার কোনো ট্র্যাক রেকর্ডটা ভালো, যার ট্র্যাক রেকর্ডটা আপনার মানে সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠান এবং তার মানে যে সংস্থাগুলো আছে পরিচালনা করার দায়িত্ব আছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা একবার সবাই রাজনৈতিক দলগুলো যখন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করছি, তখন কথা বলতেছি, তখন কিন্তু আপনার একজন দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে কাজ করছে না। তো বাংলাদেশে কি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো আর কোনো লোক নেই? বাংলাদেশে কি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মতো আর কোনো লোক নেই? তো এই কিছু লোক পরিবর্তন করে, যেহেতু আপনাকে দেশটা পরিচালনা করতে হবে, আরেকটা মানে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত তো আমাদের অন্য কোনো উপায় নাই। আর আমরা তো এই যে এত বড় একটা বিপ্লব করেছি, এত বড় যে একটা গণ অভ্যুত্থান করেছি, আমরা এই যে স্বৈর শাসককে আমরা মানে হটিয়েছি, সংস্কারগুলো চান কিনা? যে কমিশনগুলো করা হয়েছে সেই সংস্কারগুলো তো আমাদের সময় সংস্কার আমি প্রথমে বলছি যে 5 মাসে তো তারা কোথাও কোনো সংস্কার করতে পারেন নাই। সড়কে কোনো মানে সড়কে গত বছরের তুলনায় এবছর আরও বেশি মৃত্যুবরণ করতে হচ্ছে। আপনার ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, বা আপনার লাইসেন্সবিহীন চালক আপনার গাড়ি চালাচ্ছে। আপনি কি ওই জায়গায় ওই সংস্কারের দায়িত্ব কি আপনার নয়? আপনি তো সেই সংস্কারটা করতে পারছেন না। তার মানে সংস্কার কমিটি যে রিপোর্ট দেবেন, সেই রিপোর্টটা বাস্তবায়নের দায়িত্ব তো সংসদের, নির্বাচিত মানে সরকারের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ধরেন সেই আমরা একটা কমিটমেন্ট করলাম যে আমি ক্ষমতায় থাকলেও আমি এটা বাস্তবায়ন করব, ক্ষমতায় না থাকলেও ক্ষমতাসীনকে বাস্তবায়ন করার জন্য বাধ্য করব। আমরা একটা কমিটমেন্ট করব সংস্কারের প্রশ্নে। কিন্তু বর্তমান চলমান যে দৈনন্দিন যে সংকটটা, এই সংকটটার সমাধান তো আপনাকে করতে হবে। আপনাকে আপনার প্রশাসনটাকে আরেকটু প্রশাসন একদম কোনো কাজই করছে না, প্রশাসন একেবারে নির্লিপ্ত, ফাইল চালাচালি একেবারে বন্ধ। সেখান থেকে উপদেষ্টারা একটু কার্যকর ভূমিকা পালন করুক, তারা একটু দৌড়ঝাঁপ দেখ, তারা একটু দৃশ্যমান হোক, তারা একটু শক্তিশালী হোক, তারা একটু কঠিন হোক, তারা একটু কঠোর হোক। তারা না পারলে শেখ হাসিনা তার মন্ত্রিসভা করেছেন, এবং মন্ত্রিসভা যিনি যে দায়িত্বে বসছেন তাকে সেখান থেকে কোনো অবস্থায় আর সরান নেই, কিন্তু ওখানেই রেখে দিয়েছে। কারণ শেখ হাসিনা সুপ্রিম, উনি কোনো ভুল করতে পারেন না। এই জায়গায় চলে গেছিলেন তার চিন্তাভাবনা। ডক্টর ইউনূস সাহেব ঠিক আছেন, আপনি তাড়াহুড়ো করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, আপনি এখন তাদের কাজের সংযোজন করার সুযোগ আছে, সংযোজন করেন, আপনি বিযোজন করেন, করে আমরা আল্লাহর হস্তে আপনি আপনার এই বিপ্লবটা এই রক্তের সাথে বেইমানি করতে আপনি যায়েন না। কারণ আনাস নামে একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, সে একটা চিঠি লেগে গেছে মা বাবার কাছে যে আমি ক্ষমা চেয়ে, এই চিঠির কথা মানে মনে পড়লে কিন্তু আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মুগ্ধের কথা মনে পড়লে, ওয়াসিমের কথা মনে পড়লে আমাদের কিন্তু আমাদের গা শিহরে ওঠে। সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেকে অপরাধী মনে করি যে আমাদের উপদেষ্টারা ঠিকমতো কাজ করতে পারছেন না, আমাদের আমলারা ঠিকমতো কাজ করতে পারছেন না। একজন থানা থেকে একজন ওসি কীভাবে পালিয়ে যায়? তাহলে দেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে? আমাদের অবস্থানটা সেইখানে। কিন্তু আজকে যদি আবার কোনো অপশক্তি যদি সরকারের বিরুদ্ধে নামে, আমরা কিন্তু সবাই আগে কিন্তু এই সরকারকে রক্ষা করার জন্য কিন্তু বুক চিতিয়ে আবার দাঁড়িয়ে যাব। এই কথাটাও কিন্তু সরকারকে উপলব্ধি করতে হবে যে আমরা তাদের বিরুদ্ধে নয়, আমরা তাদের পক্ষে, কিন্তু তাদের থেকে আমরা সুশৃঙ্খল আচরণ প্রত্যাশা করা। জি, সরকার চাই, সুশৃঙ্খল একটা রাষ্ট্র চাই, একটা সুশাসনের পথে রাষ্ট্রটাকে একটা গতিহীন ট্রেনকে অথবা একটা পতিত ট্রেনকে আপনি একটা জায়গা মতো উঠান, আস্তে আস্তে আগে সামনের দিকে আগান। আপনি তো পিছনের দিকে চলে যাচ্ছেন। সেখান থেকে আমাদের দুঃখ, অন্তহীন দুঃখ এবং বেদনা নিয়ে কিন্তু আমরা এই কথাগুলো বলছি। অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। আমরা রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই, শেষ মন্তব্য নিতে চাই। মোটা দাগে আসলে অনেক অস্বস্তির কথা বলছেন, একটা ভঙ্গুর অর্থনীতিকে আবার টেনে তুলে এই সরকারি চেষ্টা করেছেন। আমরা রেমিটেন্সের ক্ষেত্রে দেখেছি, ব্যাংক খাতগুলোতে দেখেছি লুটপাট বন্ধ হয়েছে, নতুন করে পাচার হচ্ছে না, আমাদের রিজার্ভ আবার একটু একটু করে বাড়ছে। সব মিলিয়ে অর্জনের জায়গাগুলো কি স্বীকার রাজনৈতিক দলগুলো সেভাবে করছে কিনা, বা রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে পৌঁছানো, সেই ঐক্যমত্যের জায়গাটা বোধহয় আমাদের ঘাটতি রয়ে গেছে এখনো। না, আমি ঘাটতি দেখি না। প্রথম কথা, অস্বীকার করার তো কিছু নাই। পজিটিভ কাজ, যেমন এখানে কতগুলো আইন, এই যে গুম বিরোধী আইন থেকে শুরু করে কতগুলো কাজ, এবং অর্থনীতি এবং অনেকগুলো সংস্কার উদ্যোগ তারা নিয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু আমি কথাটা বলছি যে আপনি প্রথমে এটা ভুল করব, যার জন্য আমার কথাটাকে যেভাবে নেন বুঝতে হবে। আপনি তো সবটা পারবেন না, আপনি কোন নীতি নিচ্ছেন তার উপরে নির্ভর করে। আপনি শেখ হাসিনা টাকা ছাপাইছিল, বিরোধিতা করলেন, পরে নিজেই তো টাকা ছাপাইতে চাইলেন, করলেন।
আমি বললাম যে অনেক কিছু, 22,000 কোটি টাকা। এইটা হচ্ছে আপনি একটা মুক্ত বাজারের ধারায় থাকলে আপনি এটা অনিবার্যভাবে করবেন, যেটা ওই যে দেখেন এবার ট্যাক্সও গরিব মানুষের উপরে দিলেন আর কি। সুতরাং এই জন্য সব প্রত্যাশার দরকার নেই, সেটা আমি করছি না, কারণ আমরা তো এরকম একটা সরকারকে নির্বাচিত করি নাই যে সব করবে, সুতরাং সেটা গেল এক। দ্বিতীয়ত ওই যে বলছেন ঐক্যমত, উনি তো ঐক্যমত চানই না, তো আমি দেখি কি ঐক্যমত্য চাইতেছেন? আচ্ছা ওনাকে আমরা কি এটা সমর্থন করব যে উনি 12,000 কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে ভ্যাট কাটতেছে, খুব ভালো খবর, তো এটা তো আমরা সমর্থন করতে পারবো না, সুতরাং এটা আশা করে লাভ নেই। কিন্তু আমি বলছি এটা আমরা আশাও করছি না, ওনাকে বরঞ্চ দ্রুততার সাথে যদি কাজ কিছু করতে চান, একটা যে সংস্কার ঠিক আছে যে কমিটিগুলো করেছেন, যদিও এইখানে আপনাদের টেবিলে আমরা প্রথমেই বলে গেছিলাম উনি যে পদ্ধতিতে করেছেন তাতে টাইম কিল হচ্ছে, এটা অপ্রয়োজনীয় ছিল। ওই টিমকেই যদি বলতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে কোনটায় কতটুকু সব দল একমত, কোনটা ঐক্যমত না, এইভাবে প্লেস করো, তাহলে অনেক কাজ আগায় থাকতো। উনি সেইটা না করে যেটা করলেন, এটা প্লেস করার পরে কবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, কি ঐক্যমত হবে আমি জানি না। এই কথা প্রথম দিন ওনাকে বলে এসেছিলাম যে আপনি দ্রুততার সাথে এই কাজ করেন, নীতিমালা করেন এবং দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেন, না হলে দখলদারিত্ব পাল্টা দখলদারিত্ব হবে। চাঁদাবাজি হচ্ছে না, নীরবে চাঁদাবাজি হচ্ছে না, কিন্তু আপনি এখন এটা তো কে সামলাবে? আপনার তো প্রশাসন করেন নাই, তাহলে আপনার কাজ হচ্ছে এমনকি নিহত আহতের তালিকাও তো করতে পারেন নাই, জাতিসংঘকে আপনি যথাযথভাবে তথ্য দিতে পারেন নাই, ওই টেকনিক্যাল কাজ করেন। কিন্তু এই মুহূর্তে যখন কথা বলছি, আপনি জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্যে এই যে নিত্যপণ্য কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, আবার শহরে যাতে না ঠকে মানুষ, এবং সেই জায়গায় আপনি যথাযথ ভূমিকা পালন করেন, এবং এইটা আমি মনে করি অর্থনীতিবিদ অন্যদের সাথে কথা বললেই পথ পাওয়া যেত। আমি প্রথম পার্টে বলেছি, সময় নাই বলে আর ব্যাখ্যা যাচ্ছে না। দ্বিতীয় কাজ, আপনি জনজীবনের শৃঙ্খলা শান্তি আনার কাজটা করেন। তারপরে তৃতীয় কাজের মধ্যে যাবে এই যে মব নামক একটা জিনিস। এখনো আপনি দেখবেন পাঠ্যপুস্তকে গ্রাফিতি, যেটা একটা এইবারে যত গ্রাফিতি হয়েছে তার মধ্যে 10টার মধ্যে একটা অন্যতম ছিল ওই যে একটা পাতা আঁকা, যেখানে আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাতা ছিঁড়বেন না। 2-4 জন এসে আপনারকে বলল যে বিরোধিতা করলো, আর আপনি এটা পাল্টে দিলেন। হোয়াট ইজ ইট? তা আপনি আসেন কোথায়? এর আগে এরকম অনেক কাজ করেছেন, তাহলে আপনি এইটা করে কি আপনি জনসমর্থন পাবেন? নো, এইটাকে আপনার বন্ধ করতে হবে মবের নামে, আপনি আইনের ধারায় ফিরে আনতে হবে। আর অবশ্যই আমরা নির্বাচনের তারিখের কথা, মানে কালকে তো বলছি না, তারিখ ঘোষণা করলে আপনি এর মাঝে তো এই কাজগুলো করা যাবে। নির্বাচন সংস্কার করে নির্বাচন কমিশন কাজ করবে, আর এই যে সংস্কার কমিটি এবং অন্যান্য প্রশাসন এই কাজগুলো করবে, তাইলে কিন্তু একটা নানা জায়গায় একটা আস্থার জায়গায় ফিরে আসবে যে না, আমরা যাকে নির্বাচিত করব সে কঠোর হয়ে দায়িত্ব পালন করবে এবং তার কাছে আমার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনি কিন্তু অনেক কিছু সেই সময় আমি সুফল হবে আমি তো আশা করছি না, কারণ সেটি নির্ভর করে জনগণ কাকে নির্বাচন করবে। এখন জনগণ যদি তেঁতুল গাছকে নির্বাচন করে তা তো মিষ্টি আম পাবে না সে, কিন্তু সবচেয়ে বড় কথা জবাবদিহিতার ধারায় আমরা আনতে পারবো, গণতন্ত্রের ধারার মধ্যে ঢুকতে পারবো, সেটাই এই মুহূর্তে জরুরি কাজ। এবং জনগণের কাছে সিগন্যাল দিতে হবে অতি দ্রুত নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতেছি। দিস ইজ আওয়ার ফাইনাল টাইমলাইন। অনেক ধন্যবাদ রুহুল হোসেন প্রিন্স এবং শাহাদাত হোসেন সেলিম, আপনাদের দুজনকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারও আসলে তারা কখনোই বলেননি যে তারা আসলে অনেক দিন থাকতে এসছেন, তারা হয়তো সেটি 1 বছরের জায়গায় 1.5 বছর বা 6 মাস বেশি সময় এরকম বলতেই পারে। আমরা আশা করব যে এটি আপনি বলছেন নিশ্চয়ই একটা পরিবেশের মধ্য দিয়ে, ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে, একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে ঘটবে। আপনাদের আবারও ধন্যবাদ জানাই। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা কথা বলছিলাম সংস্কার, দ্রুত ভোট এবং নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে। আমরা আশা করব যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের পথ চলা, সেই আকাঙ্ক্ষা থেকে যেন বাংলাদেশ আসলে বিচ্যুত না হয়, সেই প্রত্যাশা। এই জন্যই আসলে আমাদের জাতীয় ঐক্যমত এবং রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। সেই ঐক্যমত প্রতিষ্ঠা হোক, সেই প্রত্যাশা আজকের আড়াইসিএল গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।